চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড় ও দেয়াল ধসে 4 জনের প্রাণহানি। বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা, খাগড়াছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত। সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা, বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় গৌরবময় ভূমিকার প্রশংসা। সাভারে এনসিপির সমাবেশে হামলা মামলায় গ্রেপ্তার যুবলীগের 2 নেতা 2 দিনের রিমান্ডে। ছাড় পাবে না হামলাকারীরা, বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদের অভিযোগ নাকচ। সংবিধানের 15 সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে ভিন্ন মত আপিলকারীদের। সুজন পুরো সংশোধনী বাতিল চাইলেও জামাত চায় আংশিক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে টানা বৃষ্টিতে মহানগরীর বেশ কিছু এলাকায় জলজট তৈরি হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটিতে পাহাড় ও দেয়াল ধসে এক নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কক্সবাজারে দেয়াল ও পাহাড় ধসে এক নারীসহ 2 জন, চট্টগ্রামে 1 জন এবং রাঙামাটিতে 1 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে মহানগরীর বেশ কিছু নিচু এলাকা। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 330.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা গত 40 বছরে হয়নি। রবিবার সকাল থেকে টানা বৃষ্টিতে মহানগরীর চকবাজার, কাতালগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার ও আগ্রাবাদের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। তাই পাহাড়ে বসবাসরত ব্যক্তিদের এদিকে টানা বৃষ্টির কারণে মহানগরীতে নিম্ন আয়ের মানুষ ও শ্রমিকদের জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন সড়ক সহ নিম্নাঞ্চল থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সিটি সেবকদের নিয়ে কাজ করছে। ভারী বৃষ্টিতে মহানগরীর 70% এলাকায় জলজট তৈরি হয়নি জানিয়ে সিটি মেয়র বলেছেন, জলাবদ্ধতা নিরসনের চলমান কাজ শেষ হলে বাকি জলাবদ্ধতাও দূর হবে। কাতালগঞ্জ থেকে যদি আপনি পুরা হেঁটে হেঁটে কাপাসগুলা থেকে চকবাজার পর্যন্ত যান, সেখানে কিন্তু এখনো গভীর হয়নি, কারণ তারা ওইটা গভীর করতে পারেনি, যেহেতু রিটেনিং ওয়ালটা তারা দিতে পারেনি। কাজে রিটেনিং ওয়ালটা যখন দিয়ে তারা কাজটা কমপ্লিট করবে, ইনশাল্লাহ এখানে দৃশ্যমান রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এদিকে খাগড়াছড়িতে 3 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোথাও পাহাড় ধসের ঘটনা হয়নি। তবে পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর পানি বেড়ে জেলা সদরের নিচু এলাকায় পানি বাড়ছে। এছাড়া মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সরকার যদি এটাকে পরিকল্পিতভাবে যদি ওইরকম ভূমি ব্যবস্থা করে দেয়, তাহলে এখান থেকে লোকজন পাহাড় থেকে পাশে থেকে সরে গিয়ে অন্যত্র জায়গায় যাওয়ার সুযোগ হবে। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে 3 দিন ধরে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ। হাতিয়ার 2 পাশের ঘাটেই আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী যান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আহমেদ সরদারের রিপোর্ট। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিঙ্গাইরে বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8ম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হেঁটে মহড়ার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ব্যাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সাথে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সাথে চা পান করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সাথে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সদস্যদের সাথে দীর্ঘ সময় কাটালেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার যুবলীগের 2 নেতার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে আদেশ দেন। রিমান্ডে নেওয়া 2 জন হলেন নিষিদ্ধ যুবলীগ নেতা মোহাম্মদ নুরুল ইসলাম ও কর্মী মোহাম্মদ সজীব। তারা 2 জন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত 2 আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ শাখাওয়াত ইমতিয়াজ 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 6 জুলাই রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। এই ঘটনায় সাভার থানায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে মামলা করেন। প্রধানমন্ত্রীর তথ্য ও পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি করা অপ্রত্যাশিত হলেও ফৌজদারি অপরাধ নয়। তিনি জানান, এনসিপির সমাবেশে হামলাকে ঘিরে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক। উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগ কিছু লোককে টাকা দিয়ে বিশৃঙ্খলা ঘটাতে পারলেও তাদের পক্ষে দেশে খারাপ কিছু ঘটানো সম্ভব নয়। রিপোর্ট জিয়াউল হক সবুজের। সোমবার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে 4 নেতাকর্মী আহতের ঘটনায় সরকারের ওপরই দায় চাপান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে প্রধানমন্ত্রীর পলিসি ও তথ্য উপদেষ্টা জানালেন, তার এই বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। সরকার তদন্ত করবে এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। সচিবালয়ে সাপ্তাহিক এই ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, সরকার জুলাইয়ের চেতনা ধারণ করলেও এ নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা। এক প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদুর রহমান বলেন, তুরাগে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু দুঃখজনক, তবে আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নিষিদ্ধই থাকবে দলটির কার্যক্রম। ভারতে বসে যাদের নাম বললেন আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা তো কি করতে বলেছিলেন না? বলেছিলেন তো। উনি চেহারা দেখান না, আমি ধারণা করি এটা দেখাতে উনি কুণ্ঠিত, ওনার পরাজিত বিধ্বস্ত চেহারা দেখাতে, কিন্তু অডিওতে তো অনেক কথাবার্তা বলেন না। আমাদের মিডিয়াতে প্রচারের নিষেধাজ্ঞা থাকলে সোশ্যাল মিডিয়াতে চলে যায়, এটা করো ওটা করো, নানান কথাবার্তা। কি হয়েছে এক্স্যাক্টলি? কিছু হয়নি, হবে না, আমি এটা বিশ্বাস করি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই। কিছুটা আছে, ওই যে বললাম টাকার শক্তি আছে 10-15 জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। সেইটা দিয়ে এই দেশে কোনো রকম কোনো খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। তথ্য উপদেষ্টা জানান, চলতি বছরের অক্টোবরেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন শুরুর 10 থেকে 12 মাসের মধ্যেই সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। 10 থেকে 12 মাস সময় লাগে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
প্রশাসনে থাকা ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর অংশ নিয়ে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনের যেসব কর্মকর্তা কর্মচারী প্রকাশ্যে কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। জানান, এরই মধ্যে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা এ বিষয়ে কাজ শুরু করেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নৈতিক স্খলনজনিত বিষয়ে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অধিবেশনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এনসিপির সমাবেশে ককটেল হামলায় জড়িতদের ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেবে সরকার। এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেনের বক্তব্যের জবাবে তিনি এই তথ্য জানান। এছাড়া প্রশ্নোত্তরে আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অভিযোগগুলোর ক্ষেত্রে রাজনৈতিক হয়রানিমূলক মামলা এড়াতে ও ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে সরকার। পলাতক আসামিদের আইনি সহায়তা দিতে 17টি মামলায় সরকারি খরচে 44 জনকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, তাই সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় সরকার। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনীতির সাথে স্বাস্থ্য খাতেও গণতন্ত্রায়ন চায় সরকার। দেশের মানুষের বড় অঙ্কের অর্থ চিকিৎসায় ব্যয় হওয়াকে দুঃখজনক বলেও মন্তব্য তার। রিপোর্ট গোলাম মাইনুল আহসানের। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান ও চিকিৎসকদের আন্তরিকতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে মোটা দাগে। বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা নিতে যান বিদেশে। সেবার প্রশ্নে সরকারি এমনকি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সাথে রোগী স্বজনদের সংঘর্ষের ঘটনাও সামনে আসে প্রায়। এমন প্রেক্ষাপটে রাজধানীর এক হোটেলে স্বাস্থ্য খাতে উদ্যোক্তা তৈরি বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। জানান, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। We believe health is not a privilege. It is a fundamental human right. Bangladesh's health sector has been facing years of neglect. সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। প্রতিটি নাগরিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন সম্মানের সাথে। পরিবেশ তৈরি করতে হবে স্বাস্থ্য খাতে উদ্যোক্তাদের জন্য। আর নতুন নতুন উদ্যোক্তা এলে দেশের স্বাস্থ্য খাতের চেহারা পাল্টে যেতে সহায়ক হবে। We aim for disease prevention and health awareness to deliver services door to door in villages. অর্থমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিতে সরকারি ও বেসরকারি খাত একসাথে কাজ করতে হবে। The elected government has to deliver what we have promised. And healthcare is one thing we have promised to our people. সরকার কিভাবে স্বাস্থ্য খাতের উদ্যোক্তাদের সাহায্য করতে পারে সেটি বড় প্রশ্ন। সরকারি বেসরকারি খাতে প্রতিযোগিতা আছে, তবে একসাথেই কাজ করতে হবে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে। এক্ষেত্রে সরকারি খাতের চেয়ে বেসরকারি খাত ভালো করছে। Private sector and government are already, we have taken decision that how they can work together. অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে উন্নতির জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্য খাতে নৈতিকতা সবচেয়ে জরুরি বলেও মনে করেন তিনি। Medical entrepreneurship needs moral, high moral. Without high moral, in this entrepreneurship cannot be successful. গোলাম মাইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে আপিলকারীদের ভিন্ন মত দেখা দিয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে আপিলকারী হিসেবে আজ শুনানি করেন সুশাসনের জন্য নাগরিক সুজন ও জামাত ইসলামীর পক্ষের আইনজীবীরা। শুনানিতে সুজনের আইনজীবী পুরো সংশোধনী বাতিল চাইলেও জামাতের আইনজীবী এই সংশোধনীর আংশিক বাতিল চান। মঙ্গলবার শুনানি করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষের আইনজীবী। দুটি রিট আবেদনের প্রেক্ষিতে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খোলার সম্ভাবনা দেখা দেয়। তবে কয়েকটি আইনগত জটিলতাকে কেন্দ্র করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক ৩টি আপিল হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে সোমবার এই বিষয়ে শুনানি শুরু হয়। এতে পক্ষভুক্ত হয়েছে বিএনপি ও জামাত। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল পঞ্চদশ সংশোধনী। দ্বিতীয় দিনের শুনানিতে সুজনের আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, পঞ্চদশ সংশোধনী পুরোটাই বাতিল করা উচিত।
আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বীমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিগত আমলের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কেবল গতানুগতিকভাবে দেশ পরিচালনার জন্য ক্ষমতা গ্রহণ করেননি। এই সরকার ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। কি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, কত টাকা কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, রাজস্বের আওতায় আনা যায়নি তা চিহ্নিত করতে হচ্ছে। তিনি আরো বলেন, ক্ষমতায় আসার আগেই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। এখন এই সমস্যাগুলো সংস্কার ও মেরামত করা না হলে সমাধানের মূল লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে না। আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি, এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। স্পিকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তারা। মঙ্গলবার দুপুরে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জোটের সদস্যরা স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি জমা দেন। মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন করে বাংলা জামাতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, স্পিকার আশ্বাস দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। মানববন্ধনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে, অপরাধ করলে কেউ পার পাবে না। এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পবিত্র শহর কোমে পৌঁছেছে। দেশের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে মঙ্গলবার হেলিকপ্টারে করে রাজধানী তেহরানের দক্ষিণের ওই শহরটিতে খামেনির মরদেহ নেওয়া হয়। আলী খামেনিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শহরটিতে সমবেত হয়েছে অসংখ্য মানুষ। এরপর বুধবার প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেওয়া হবে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে দাফন করা হবে। এদিকে ফিলিস্তিনের গাজায় নিজেদের শাসনকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার এই ঘোষণা দিয়েছে তারা। হামাসের এই সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটি দায়িত্ব নেওয়ার পথ সহজ হয়েছে। যুদ্ধবিরতির চুক্তি সত্ত্বেও লেবানন ও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে অন্তত ১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলার ভয়ে দক্ষিণ লেবাননে ফিরতে পারছে না ৬ লাখের বেশি লেবানিজ নাগরিক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড় ও দেয়াল ধসে ৪ জনের প্রাণহানি, বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা, খাগড়াছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত। সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা, বলেছেন প্রধানমন্ত্রী, জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় গৌরবময় ভূমিকার প্রশংসা। সাভারে এনসিপির সমাবেশে হামলা মামলায় গ্রেপ্তার যুবলীগের ২ নেতা ২ দিনের রিমান্ডে, ছাড় পাবে না হামলাকারীরা, বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদের অভিযোগ নাকচ। সংবিধানের ৫ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে ভিন্ন মত আপিলকারীদের। সুজন পুরো সংশোধনী বাতিল চাইলেও জামাত চায় আংশিক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।